শিল্প প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তারা এই অনুরোধ জানান। এদিকে যৌথ বাহিনীর অভিযান ঘোষণার পর বিভিন্ন শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকরা, খুলেছে সব শিল্প কারখানা। কয়েকদিন ধরে মজুরি, বোনাস বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা বিক্ষোভ করছেন। একই সাথে চাকরিচ্যুত শ্রমিকদের বিভিন্ন দাবির পাশাপাশি নিয়োগে নারী পুরুষের সমতা চেয়ে সড়ক অবরোধ করেন অনেকে। এ সময় কয়েকটি কারখানায় ভাঙচুর করা হয়। এর ফলে সাভার, আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে অস্থিরতা দেখা দেয়, যা ছড়িয়ে পড়ে ওষুধ, খাদ্যসহ বিভিন্ন শিল্পে। এ অবস্থায় শিল্প কারখানার সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ব্যবসায়ীরা। বৈঠক শেষে ব্যবসায়ী নেতারা জানান, কারখানার নিরাপত্তা নিশ্চিত না হলে বিকল্প দেশে চলে যাবেন বিদেশি ক্রেতারা। এ সময় সব ধরনের সহায়তার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। গতকালকে পরশুদিন যেভাবে আঙুল লাগাচ্ছে, এরা কিন্তু আমার কোনো শ্রমিক না, এরা বাইরের লোক, বহিরাগত। কারা এটা আমরা জানি না, কারা এটা করতেছে। এটা এমনও হতে পারে যে এই সরকারকে একটু ব্যতিব্যস্ত করার জন্য, বিব্রত করার জন্য কিছু লোক এটার পিছনে আসে, থাকতে পারে। তো আমরা বলছি যে সব দিকে আপনি দেখে বিবেচনা করে আপনার ল এনফোর্সিং এজেন্সির সাথে কথা বলেন। এদিকে যৌথ বাহিনীর অভিযানের ঘোষণার পর শিল্পাঞ্চলে স্বাভাবিক হতে শুরু করেছে পরিবেশ, খুলেছে সব ধরনের শিল্প কারখানা, কাজে ফিরেছেন শ্রমিকরা। নিরাপত্তা জোরদারে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা মনে করি ইন্ধনদাতা আছে, ইন্ধনদাতারা এখানে কাজ করছে। এই একটা অস্থিতিশীল পরিবেশ, শিল্পকে যদি করা যায়, শিল্পকে কেন্দ্র করে যদি অস্থিতিশীল করা যায়, সেটা তাহলে তারা ফায়দা লুটতে পারবে। যারা চাকরি চায় এইভাবে জোর করে, বল প্রয়োগ করে, লুট করে, ভাঙচুর করে তো চাকরি পাওয়া যায় না। তো তাদের এটার একটা অন্য উদ্দেশ্য আছে, এটা ক্লিয়ার। তো আমরা এটাও তদন্ত করে দেখছি, আমাদের সিনিয়র স্যারদেরকে আমরা বিষয়টা অবগত করেছি। এর আগে সোমবার পোশাক শিল্প মালিকরা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করে শিল্পের নিরাপত্তায় শক্ত পদক্ষেপ নেওয়ার দাবি জানান। এরপর যৌথ অভিযানের নির্দেশনা আসে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ন্যাশনাল ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদের সাথে বৈঠক করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। মঙ্গলবার বৈঠকে ব্যাংকটির ঋণের প্রকৃত সুবিধাভোগী, বন্ধকি সম্পত্তির চিত্র, আদায় পরিকল্পনা, তারল্য পরিস্থিতির উন্নয়ন সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন গভর্নর। এছাড়া আমানতকারীর টাকা ফেরতে ব্যাংকগুলো কি ভাবছে তা নিয়ে আলোচনা হয়। যেসব ঋণ আটকে আছে তা আদায়ের পরিকল্পনা জানতে চান গভর্নর। এর মধ্যে রাজনৈতিক ও প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে কার কাছে কত টাকা আটকে আছে এর সুনির্দিষ্ট তালিকা করে কেন্দ্রীয় ব্যাংকে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। এ সময় তারল্য সংকটে কাটাতে আর্থিক সহায়তা চায় ন্যাশনাল ব্যাংক। গত 20 আগস্ট ন্যাশনাল ব্যাংকের নতুন পর্ষদ গঠন করা হয়। এরই মধ্যে 8টি ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, মেগা প্রকল্প, ব্যাংকিং খাত, জ্বালানি সহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করবে শ্বেতপত্র কমিটি। এজন্য অংশীজনদের সাথে আলোচনা শুরু হবে শীঘ্রই। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে দ্বিতীয় সভা শেষে এসব কথা জানান শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আছে সেগুলোকে দেখব, কিন্তু সেগুলোকে আমরা অনেক বেশি একটু সমালোচনামূলকভাবে দৃষ্টিতে দেখব, তার সঠিকতা যাচাই করব এবং আন্তর্জাতিক বিভিন্ন মানের সাথে তুলনা করে দেখব। একই সাথে যে সমস্ত গবেষণা ইতিমধ্যে এই সমস্ত এলাকাতে আছে সেগুলোকে আমরা পর্যালোচনা করব, সেগুলোকে আহরণ করে তার ভিতর থেকে কিছু সামনের দিকে আগানোর চেষ্টা করব। সম্পদ গোপন ও কর ফাঁকি দিতে পদে পদে জালিয়াতির আশ্রয় নিয়েছেন আলোচিত ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদার। ভুয়া দলিল তৈরি করে মাছের খামার থেকে 215 কোটি টাকা আয় দেখিয়েছেন এই ব্যবসায়ী নেতা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য। অভিযোগ উঠেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর আয়কর কর্মকর্তাদের যোগ সাজস্যে পার পেয়েছেন তিনি। সরকারের পক্ষ থেকে একটা প্রপোজাল ছিল, চাপ ছিল না। 2019-20 অর্থ বছরের আয়কর রিটার্নে নিজেকে মাছের খামারি দাবি করেন নজরুল ইসলাম মজুমদার। কোম্পানির নাম মজুমদার ফিশারিজ।
তথ্য দেন খুলনার দাকোপ ও সাতক্ষীরায় 1150 হেক্টর জমিতে চিংড়ি ও কার্প জাতীয় মাছ চাষ করার। মাছ বিক্রি করে এক বছরেই আয় 202 কোটি টাকা, যেখানে খরচ 91 কোটি টাকা। খামারের জন্য দাকোপের কালীনগরের শ্রীনগরের 2 ব্যক্তির কাছে পুকুর চুক্তি নেয়ার দলিল আয়কর রিটার্নে জমা দেন নজরুল ইসলাম। দলিল অনুযায়ী হরিচরণ রায়ের পুত্র যোগেশ চন্দ্র রায়ের কাছে 615 বিঘা জমি লিজ নেন তিনি। তবে যোগেশ চন্দ্র জানান এত জমি তার নেই, আর জমি কাউকে লিজও দেননি। চেনেন না নজরুল ইসলাম মজুমদারকেও। আমার মাত্র 10 থেকে 12 বিঘা সম্পত্তি আছে, এবং তার ভিতর দিয়েও এই যে সম্পত্তির কথা উল্লেখ করা হয়েছে সম্পূর্ণ ফলস এবং মিথ্যা কথা, এবং এখানে 2000 সাল থেকে ঘের বলতে কোনো কিছুই নাই। এই এলাকার রইসুদ্দিন গাজীর ছেলে আব্দুর রশিদ গাজীর কাছে 3000 বিঘা জমি লিজ নেয়ার দলিল আয়কর রিটার্নে দেখান নজরুল ইসলাম। স্থানীয়রা জানান শ্রীনগরে ওই পরিচয়ের কোনো ব্যক্তি নেই, এত বেশি জমির মালিকও কেউ নেই। আমাদের এই দাকোপ থানা বা 5 নম্বর 6 নম্বরের ভিতরে এরকম ঘের নাই। এই ব্যক্তি আমাদের এলাকায় না, আর এই 3-4 হাজার বিঘা জমি আমাদের এখানে না, আর ওনার এরকম কোনো 3-4 হাজার বিঘা জমির মালিক এখানে নাই। পরের বছর অর্থাৎ 2020-21 অর্থ বছরেও মৎস্য খামার থেকে 13 কোটি টাকা আয় দেখান নজরুল ইসলাম। এনবিআর কর্মকর্তারা জানান মাছ চাষের মাধ্যমে বিশাল অঙ্কের অর্থ বৈধ করার বিষয়ে আপত্তি তোলেন অনেকেই। বিষয়টি গড়ায় আয়কর আপিল ট্রাইব্যুনালেও, কিন্তু শেষ পর্যন্ত ছাড় পান নজরুল। আপনারাই তো বলেন, মিডিয়াতে তো আসে যে কোন কোন প্রসপেক্টিভ ট্যাক্স ফাঁকিবাজ যারা, তাদেরকে এটা আমরা প্রায়োরিটি ঠিক করে ধীরে ধীরে এটা করব। মাছ উৎপাদন বাড়াতে আয়করে ছাড় দেয় এনবিআর। তখন আয় 30 লাখের বেশি হলে কর ছিল মাত্র 10%। কর কম হওয়ায় অনেকেই এ খাতের মাধ্যমে অবৈধ সম্পদ বৈধ করার সুযোগ নেন। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন সময়ের নয়া প্রযুক্তি, নব প্রজন্মের সবুজ পৃথিবী, এই স্লোগানে শুরু হয়েছে ওয়ালটনের কম্পিউটার এক্সচেঞ্জ অফার সিজন 4। এখন ক্রেতারা যে কোনো ব্র্যান্ডের সচল বা অচল ল্যাপটপ, ডেস্কটপ, মনিটর, প্রিন্টার, ট্যাব, স্পিকার, সিসিটিভি পণ্য বদলে নিতে পারবেন। এসব পণ্য বদলে সর্বোচ্চ 20% ছাড়ে ওয়ালটন ব্র্যান্ডের সমজাতীয় নতুন পণ্য কিনতে পারবেন। সোমবার রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত কম্পিউটার এক্সচেঞ্জ অফার সিজন 4 এর লঞ্চিং প্রোগ্রামে এ ঘোষণা দেওয়া হয়। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক SM মাহবুবুল আলম এবং ওয়ালটন ডিজি টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান SM রেজাউল আলম অনুষ্ঠানের উদ্বোধন করেন। ভূমিহীনদের বন্দোবস্ত বাতিল করে বরগুনায় 157 একর খাস জমি একটি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রকে বরাদ্দ দেওয়া হয়েছে। কৃষি জমি হলেও অকৃষি জমি দেখিয়ে গত বছর এই বরাদ্দ দেয় ভূমি মন্ত্রণালয়। প্রশাসন বলছে বিষয়টি খতিয়ে দেখা হবে। 1960 সাল থেকে 2013 সাল পর্যন্ত বিভিন্ন সময় তালতলী উপজেলার খোট্টার এলাকায় 82টি ভূমিহীন পরিবারকে 157 একর কৃষি খাস জমি বন্দোবস্ত দেয় সরকার। গত বছরের 20 জুলাই বন্দোবস্ত বাতিল হয়। এক মাস পর 31 আগস্ট 307 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য বেসরকারি প্রতিষ্ঠান বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানিকে দীর্ঘমেয়াদী বন্দোবস্ত দেয়া হয়। সহায় সম্বল হারিয়ে ওইসব পরিবার এখন দিশেহারা। থাকমো কোথায়, এক আল্লাহ ছাড়া কেউ কেউ না। সরকার তো ভূমি খেয়ে লইছিল গরিবের জন্য, হ্যাঁ তো লইছে। 2001 সালের কার্ডটাও আমার শেষ। হ্যাঁ এখন বলতে তোমরা আমাকে শুক্রবার পর্যন্ত টাইম দিয়ে গেছে, এই শুক্রবারের মধ্যে ঘর দুয়ার ভাঙ্গে লাবা, আর নাইলে তো যাইলে ওই রেজবি জমাদার ঘর দুয়ার ভাঙ্গে থইছে যেরকম ওইরকম ভাঙ্গে হেলাইবে। আমাদের কোনো জায়গা নাই যে আমরা চাষাবাদ করে খাবো। আমাদের বাড়িঘর উচ্ছেদের পায়তারা চালাইতেছে, তারা বিনা নোটিশে আমাদের 7 দিনের মধ্যে যাইতে বলছে। এদিকে কৃষি জমিকে অকৃষি জমি দেখিয়ে বিদ্যুৎ কেন্দ্রকে বরাদ্দ দেওয়ার বিষয়ে কিছু বলেনি ভূমি অফিস। তারা কেবল জানিয়েছে ভূমিহীনরা বন্দোবস্ত শর্ত মানেনি। কৃষিকাজ জমি বন্দোবস্ত যখন সরকার দেয় তখন নির্দিষ্ট শর্ত সাপেক্ষে দেয়। যিনি এই বন্দোবস্ত গ্রহীতা থাকবেন তিনি যদি এই বন্দোবস্তের শর্তগুলো ভঙ্গ করেন তখন অটোমেটিকলি জেলা প্রশাসক মহোদয় এটাকে খাস খতিয়ানভুক্ত করতে পারেন। জেলা প্রশাসন জানিয়েছে বন্দোবস্ত দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে, পাশাপাশি পুনর্বাসনে নেওয়া হবে ব্যবস্থা। কিছু বিষয় হয়তো থাকতে পারে, সেগুলো হয়তো আমরা খতিয়ে দেখছি যে এই বন্দোবস্তগুলো আসলে প্রপারলি দেওয়া হয়েছে কিনা, এটা একটা বিষয়। এই বন্দোবস্ত যদি প্রপারলি দেওয়া হয়ে না থাকে আর যদি কোনো মামলা চলমান থাকে, সেক্ষেত্রে মামলা নিষ্পত্তি হওয়ার পর হয়তো আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবো।
তৎকালীন জনপ্রতিনিধিদের কাছে গিয়ে তখন কোনো সমাধান পাননি বলে জানান সুবিধাবঞ্চিতরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত যুক্তরাষ্ট্র ডলারের বিনিময় হচ্ছে 120 টাকায়। দর অপরিবর্তিত যুক্তরাজ্যের পাউন্ডেরও বিনিময় হচ্ছে 165 টাকা 42 পয়সায়। ইউরোর দর বেড়েছে, বিনিময় হচ্ছে 139 টাকা 34 পয়সায়। ভারতীয় রুপির দর অপরিবর্তিত রয়েছে, বিনিময় হচ্ছে 1 টাকা 45 পয়সায়। সৌদি রিয়ালের দরও অপরিবর্তিত রয়েছে, বিনিময় হচ্ছে 32 টাকা 13 পয়সায়। আগের দামেই বিক্রি হয়েছে। আরব আমিরাতের দিরহামের বিনিময় হচ্ছে 32 টাকা 83 পয়সায়। কুয়েতি দিনারের দর কমেছে, বিনিময় হয়েছে 394 টাকা 80 পয়সায়। এছাড়া মালয়েশিয়ান রিঙ্গিতের দর কমেছে, বিনিময় হয়েছে 27 টাকা 55 পয়সায়। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।